আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি খুবই দুঃখিত যে এই সপ্তাহে আসলে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো ক্লাস নিয়ে দিতে পারিনি। আমি খুবই দুঃখিত। সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ক্লাস ঠিকঠাক মতো হবে। হ্যাঁ, কিছু মনে করবেন না। আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আমার যতদূর মনে আছে আমি গত ক্লাসে আমি কোন পর্যন্ত পড়াইছিলাম আপনাদেরকে? আপনাদের কি মনে আছে গত ক্লাসে আমি কোন পর্যন্ত পড়াইছিলাম? আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা প্রবলেমস লাস্টে আমরা সলভ করছিলাম 26 নাম্বার কোশ্চেন, আমার কাছে যতদূর মনে হচ্ছে। 26 গিয়ে আমরা ক্লাস শেষ করছিলাম, তাই তো? তাহলে এক্সট্রা প্রবলেমস বা র্যান্ডম প্রবলেমস 27 থেকে শুরু করব। ঠিক আছে। আচ্ছা, 27 থেকে শুরু করছি। আশা করছি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। র্যান্ডম প্রবলেমস 27 থেকে শুরু করব। হ্যাঁ, দেখেন ওকে, এখানে কি বলছে? এখানে বলছে যে টাকা 6,000 বিকামস 7,200 ইন 4 ইয়ার্স at a certain rate of simple interest। মানে কি? মানে হচ্ছে সরল মুনাফায় কোন একটা নির্দিষ্ট হারে, এই যে এটা সার্টেন রেট মানে সুদের হার একটা নির্দিষ্ট হারে, সরল মুনাফা একটি নির্দিষ্ট হারে 4 বছরে 6,000 টাকা কি হয় 7,200 টাকায় হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি? তার মানে আপনি যদি 6,000 টাকা মূলধন হিসেবে রাখেন তাহলে 4 বছরে সুদে আসলে সেটা হয়ে গেছে 7,200 টাকা। সুদের হার কত সেটা দেওয়া নাই, কোন একটা সুদের হারে। ওকে, আচ্ছা, বলছে ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইফ দ্য রেট মানে কি? সুদের হার। সুদের হার বিকামস মানে কি? হয়ে যায় কত? 1.5 টাইমস। 1.5 টাইমস মানে 1.5 গুণ হয়ে যাবে। মানে সুদের হার মানে এই যে আর এর মান, এই আর এর মানটা কি হয়ে যাবে? 1.5 গুণ হয়ে যাবে। আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স উইল বি। এর মানে কি? এর মানে হচ্ছে যদি সুদের হারটা 1.5 গুণ হয়ে যায়, খেয়াল করবেন প্লিজ, যদি সুদের হারটা 1.5 গুণ হয়ে যায় তাহলে ওই সেম অ্যামাউন্টটা মানে এই যে 6,000 টাকা যেটা রাখছিলেন, হ্যাঁ, এই সেম অ্যামাউন্টটা কি? এই সেম অ্যামাউন্টটা 5 বছরে সুদে আসলে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। একটু ক্লিয়ার কিনা বলেন? তার মানে আপনি কোনো একটা অ্যামাউন্ট রাখছেন, 6,000 টাকা আপনি ব্যাংকে রাখছেন, সুদের হার কত? সুদের হার সেটা বলা নাই, নির্দিষ্ট একটা সুদের হারে। হ্যাঁ, সেই টাকাটা 4 বছর পরে সুদে আসলে 7,200 টাকা হয়ে গেছে। এবার বলতেছে যদি সুদের হার 1.5 গুণ হয়ে যেত, যদি সুদের হার 1.5 গুণ হয়ে যেত তাহলে ওই টাকাটা ওই একই মানে ওই টাকাটা 5 বছরে সুদে আসলে কত টাকা হতো, মানে এই 6,000 টাকা 5 বছরে সুদে আসলে কত টাকা হতো সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখন কি করব? সবাই একটু মনোযোগ দেন। এখানে আমরা একটু সিম্পলি যদি চিন্তা করি, সেটা হচ্ছে সুদের হার 1.5 গুণ হয়েছে। খেয়াল করবেন, সুদের হার 1.5 গুণ হয়েছে, তাহলে আমরা বলতে পারি সুদও 1.5 গুণ হবে। খেয়াল করুন প্লিজ, সুদের হার 1.5 গুণ হওয়ার অর্থ হচ্ছে সুদও 1.5 গুণ হবে। কি করে?
আচ্ছা, সুদের হার 1.5 গুণ হয়েছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, আমরা অঙ্কটা একটু ভিন্নভাবে করি। সূত্রে অ্যাপ্লাই করা লাগতেছে না, কারণ কি সূত্রে অ্যাপ্লাই করেও করে দিব, টেনশন করেন না। এই অঙ্কটা আমরা যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা প্রথমে টাকাটা ছিল কয় বছর? 4 বছর। এই 4 বছরে ছিল, মানে 4 বছর ছিল, এই 6,000 টাকা ব্যাংকে ছিল, সেই 6,000 টাকা সুদে আসলে 7,200 টাকা হয়েছে। আচ্ছা তাহলে আমাকে বলেন তো, এই 7,200 টাকা এটা হচ্ছে সুদ আসল, আর এই 6,000 টাকা এটা হচ্ছে আসল। তাহলে আমি যদি এই সুদ আসল থেকে যদি আসল 6,000 বাদ দিই, তাহলে 1200 কি? এই 1200 হচ্ছে সুদ। এই 1200 হচ্ছে সুদ। কয় বছরের সুদ? এই যে 4 বছরের সুদ। মনোযোগ দিন, তার মানে 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। 4 বছরের সুদ কত? 1200 টাকা। এখন প্রশ্ন হলো যে এই যে সুদের হার কি বলছে? সুদের হার যদি 1.5 গুণ হয়, মনে রাখবেন সুদের হার মানে এই আর এর মান, এই আর এর মান যদি 1.5 গুণ হয়, এই যে আচ্ছা আর এর মান যদি 1.5 গুণ হয়, তাহলে আপনার সুদ এই আই এর মানও 1.5 গুণ হবে। এই ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, এটা কি করে হচ্ছে। আমাদের যে সূত্র আছে আই ইজ ইকুয়াল টু কি এনপি আর বাই 100, তাই তো? একটু খেয়াল করে দেখেন, এই যে সুদের হার, এই সুদের হার যদি বাড়ে, আচ্ছা আপনি সিম্পলি একটু মানে কমন সেন্স দিয়ে চিন্তা করেন। মনে করেন সুদের হার ছিল 7%, তাতে আপনি যে সুদ পাবেন, সুদের হার যদি 14% হয়, তাহলে আপনি ডাবল সুদ পাবেন না? তবে সুদের হার যত গুণ হবে, সুদটা আপনি তত গুণই পাবেন। কারণ কি? কারণ এই সুদের হারের সাথে এই সুদের সম্পর্ক সমানুপাতিক, মানে এটা যে হারে বাড়বে এটা সেই হারে বাড়বে। কমন সেন্স অ্যাপ্লাই করেন আপনি। সুদের হার, মনে করেন সুদের হার ছিল হচ্ছে 15%, তার মানে আপনি 100 টাকায় 15 টাকা পাইতেন। এখন সুদের হার যদি 15% থেকে 30% হয়ে যায়, তাহলে আপনি সুদ 30 টাকা পাবেন, মানে ডাবল পাবেন। তার মানে সুদের হার যত গুণ হবে আপনি তত গুণ সুদ পাবেন। এই কনসেপ্টটুকু মনে রাখলেই হবে, তাহলে আপনার এই অঙ্কটা মানে ডিটেলস করা লাগবে না। হ্যাঁ, তাহলে সুদের হার যেহেতু 1.5 গুণ হবে, তার মানে সুদও 1.5 গুণ হবে। তার মানে এই যে সুদ যে 1200 টাকা পাইছিলেন 4 বছরে, এই 1200 টাকা যদি সুদের হার যদি 1.5 গুণ হয়, তাহলে এই যে সুদ 1200 টাকা পাইছেন, এই 1200 টাকা বা 1200 টাকার 1.5 গুণ সুদ পেতেন। হ্যাঁ, তার মানে 4 বছরের সুদ, খেয়াল করেন 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। এবার লিখবেন সুদের হার 1.5 গুণ হলে, সুদের হার 1.5 গুণ হলে, 1.5 গুণ হলে সুদ ইজ ইকুয়াল টু এই 1200, আগে ছিল 1200, এই 1200 কত গুণ? 1.5 গুণ হবে। সুদের হার যত গুণ হবে সুদও তত গুণ হবে। এখন 1200 গুণ 1.5 মানে হচ্ছে 1800। অনেকে বলবেন যে ভাই 1800 কেমনে কি একবারে করলেন? কারণ দেখেন 1200 কে 1 দিয়ে গুণ করলে 1200 হয়, আর 1200 কে এই যে 0.5 দিয়ে গুণ করলে, 0.5 মানে হাফ দিয়ে গুণ করলে 600 হবে। তাহলে ওই যে 1200 কে 1 দিয়ে গুণ করলে হয় 1200, আর 0.5 দিয়ে গুণ করলে 600, ওই 1200 আর 600 1800। যদি না বোঝেন কোনো সমস্যা নেই, দশমিক তুলে দিবেন, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য, এইটা দিয়ে এটা কেটে দেন। এবার 15 দিয়ে নামতে পারেন, 15 শূন্যতে 0, 15 দ্বিগুণী 30 0 হাতে 3, 15 কে 15 3 18। ক্লিয়ার? আচ্ছা, তার মানে সুদের হার যদি 1.5 গুণ হয়, তাহলে আপনি 1800 টাকা সুদ পেতেন। কিন্তু এই 1800 টাকা সুদ পেতেন কিন্তু 4 বছরে। খেয়াল করেন, কারণ এই 1200 টাকা সুদ কিন্তু আপনি 4 বছরে পাইছিলেন। সুতরাং এই যে সুদের হার 1.5 গুণ হলে আপনি যে 1800 টাকা সুদ পাবেন, হ্যাঁ, এই 6000 টাকার উপর, সেটা কিন্তু 4 বছরে। কিন্তু কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস অফ ইটসেলফ। মানে আগে যে সুদের হার ছিল, সেই সুদের হারটা যদি কি হয়ে যায় 1.5 টাইম 1.5 গুণ হয়ে যায়, তাহলে the amount of the same principal, মানে আগে যে প্রিন্সিপাল মানে মূলধন ছিল, সেই মূলধনের অ্যামাউন্টটা 5 বছরে কত হয়ে যাবে। তার মানে আমরা এই যে প্রথম অংশে যে হিসাব করছি যে সুদের হার 1.5 গুণ হলে এই যে 1800 টাকা সুদ পেত, এটা হচ্ছে 4 বছরে। কিন্তু কোশ্চেনে যেহেতু বলছে 5 বছরে কত হতো, তাই 4 বছরের সুদ যদি 1800 হয়, তাহলে 5 বছরের সুদ কত, এটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলবো। তাহলে 4 বছরের সুদ 1800, অতএব 1 বছরের সুদ 1800 ডিভাইডেড বাই 4, অতএব 5 বছরের সুদ 1800 গুণ 5 ডিভাইডেড বাই 4। 4 এর নামটা পারেন, 4 4 16, হাতে কত 2, 2 এর পরে 0 20, 4 5 20 আর একটা 0, ব্যাস। এবার 5 0 0, 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22। তার মানে আপনি 5 বছরে 2250 টাকা সুদ পেতেন। সুদ, তার মানে সুদের হার যদি 1.5 গুণ হতো, তাহলে আপনি 5 বছরে 2250 টাকা সুদ পেতেন। আর তাহলে কোশ্চেনে কিন্তু বলছে যদি সুদের হার 1.5 টাইমস হয়, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স উইল বি। তার মানে অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে কিন্তু সুদ আসল। অর্থাৎ
5 বছরের সুদে আসলে কত হবে সেটা চাইছে। তো আসল তো 6,000 টাকাই ছিল, তাহলে এই আসল 6,000 টাকা আর 5 বছরের সুদ হবে 2,250 টাকা। তাহলে সুদ আসল হবে 6,000 প্লাস 2,250, তাহলে 6,000 প্লাস 2,250 ইজ ইকুয়াল টু 8,250 টাকা। তার মানে 8,250 টাকা হবে। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার করে একটু বলেন তো, একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা বুঝছেন কিনা? 6,000 টাকা ব্যাংকে রাখছেন, তার একটু রেসপন্স করবেন। না বুঝলে কোথায় বোঝেন নাই বলেন, আমি একটু বুঝাই দিচ্ছি। 6,000 টাকা ব্যাংকে রাখছে, 4 বছর পরে সেই 6,000 টাকা সুদে আসলে 7,200 টাকা হয়ে গেছে। তার মানে 6,000 টাকা ব্যাংকে রাখছেন আসল, আর সুদে আসলে হয়েছে 7,200, তার মানে সুদ হয়েছে হচ্ছে 1,200 টাকা। কয় বছরের সুদ? 4 বছরের সুদ। এবার বলছে সুদের হার যদি 1.5 গুণ হয়, মনে রাখবেন সুদের হার যত গুণ হবে আপনি সুদও তত গুণ পাবেন। তো সুদের হার 1.5 গুণ হয়েছে, তাহলে সুদও আপনি 1.5 গুণ পাবেন। তাহলে সুদ আগে পাইছিলেন 1,200 টাকা, এবার পাবেন 1.5 গুণ হয়ে গেলে পাবেন 1,200 1.5 গুণ। 1,200 এর 1.5 গুণ মানে 1,800 টাকা। তার মানে আপনি 1,800 টাকা সুদ পেতেন যদি সুদের হার 1.5 গুণ হতো। এই যে 1,800 টাকা সুদ যে পেতেন, এটা কয় বছরে? 4 বছরে। কেন? কারণ এই 1,200 টাকা তো আপনি 4 বছরে পাইছিলেন। কিন্তু কোশ্চেনে বলছে যে সুদের হার 1.5 গুণ হলে 5 বছরে সুদে আসলে কত পাওয়া যাবে। তো আমরা দেখলাম 4 বছরে সুদে আসলে 4 বছরে সুদ পাচ্ছি 1,800 টাকা। এখান থেকে ওই কি অ্যাপ্লাই করে 5 বছরে কত পাওয়া যায় সেটা বের করে ফেললাম। তাহলে 5 বছরে পাওয়া যাবে হচ্ছে 2,250। এবার হচ্ছে সুদে আসলে কত, তাহলে এই হচ্ছে 6,000 আসল আর এই হচ্ছে সুদ। তাহলে উত্তর হচ্ছে এইটা প্লাস এইটা। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল, শুধু বুঝতে হবে। এখন যদি মনে করেন যে এটা কিন্তু যদি লেখে লেখে করেন, হ্যাঁ এটা কিন্তু লিখিত পরীক্ষায় এই নিয়মও খাটবে, এই নিয়মও খাটবে। এখন অনেকে বলে যে ভাই এটা কি I = NPR/100 দিয়ে হবে না? হবে না কেন? অবশ্যই হবে। দেখেন কিভাবে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে এই যে এটা হচ্ছে পি, খেয়াল করেন প্লিজ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ বেরোবে। দেখেন পি ইজ ইকুয়াল টু 6,000, আই ইজ ইকুয়াল টু কত? আই মানে সুদ। এই সুদ আসল থেকে আসল বাদ দেন মানে 7,200 মাইনাস 6,000 ইজ ইকুয়াল টু 1,200। হ্যাঁ, আর এই যে এই 4 ইয়ার্স, এটা হচ্ছে এন এর মান 4। ঠিক আছে, এইখান থেকে দেখেন সবই দেওয়া আছে, আই আছে, পি আছে, এন আছে, সুদের হার দেওয়া নাই, কারণ কোশ্চেনে বলছে এট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট, মানে এই ঘটনাটা ঘটছে কোন একটা নির্দিষ্ট সুদের হারে, সেই সুদের হারটা আর এর মানটা আমরা বের করবো, মানে আর ইকুয়াল টু হোয়াট। এইবার এখানে অ্যাপ্লাই করবো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। যেহেতু আর আমরা বের করবো, তাহলে আর কে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই 100 এসে আই এর সাথে গুণ হবে, 100 এসে আই এর সাথে গুণ হবে, এই এন এবং পি এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার বসান, আই এর মান কত? 1,200, 100, এনপি, এন এর মান কত? 4 বছর, পি কত? পি হচ্ছে 6,000, ইজ ইকুয়াল টু আর। এই 6,000 দিয়ে 1,200, সরি, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই যে দুইটা। হ্যাঁ, এবার দেখেন এই একটা শূন্য দিয়ে এই একটা শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, তার মানে আর ইকুয়াল টু 5%। তার মানে আর এর মান 5%। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে সুদের হার আমরা 5% বের করে ফেলছি। এইবার দ্বিতীয় অংশ, এটা হচ্ছে প্রথম অংশ গেল। হ্যাঁ, প্রথম অংশ অ্যানালাইসিস করে সুদের হার বের করে ফেললাম। এবার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে কি বলছে? যদি সুদের হার 1.5 গুণ হয়, তাহলে এবার লিখবো সুদের হার 1.5 গুণ হলে, সুদের হার 1.5 গুণ হলে, সুদের হার 1.5 গুণ হলে নতুন সুদের হার কত হবে? নতুন সুদের হার হবে কত? 1.5 গুণ, মানে এই যে সুদের হার 5%, এই সুদের হারের 1.5 গুণ হবে, মানে 5%-এর 1.5 গুণ। নতুন সুদের হার হবে, আচ্ছা নতুন সুদের হার হবে 1.5 ইন্টু হচ্ছে 5%, 1.5 ইন্টু 5% মানে 7.5%। তাহলে নতুন সুদের হার হবে কত? 7.5%। আচ্ছা 7.5%। এই যে নতুন সুদের হার 7.5%, এই ক্ষেত্রে কিন্তু মূলধন ওই 6,000 টাকায়, কারণ কোশ্চেনে বলে দিচ্ছে দেখেন, ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস অফ ইটসেলফ, অফ ইটসেলফ মানে সুদের হার যদি যা ছিল, অফ ইটসেলফ মানে ওই আগে যা ছিল তার কথা বলতেছে, সুদের হার আগে যা ছিল তার 1.5 গুণ হলে, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল, মানে সেম প্রিন্সিপাল মানে 6,000 টাকা যদি টাকায় যদি প্রিন্সিপাল হয়, তাহলে অ্যামাউন্টটা কত হবে? 5 বছরে। অ্যামাউন্ট মানে সুদ আসল। ঠিক আছে, তার মানে এই দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু ওই আসলের মান কিন্তু 6,000, বুঝছেন? 6,000 আর সুদের হার এটা ধরতে হবে, সুদের হার এটা। এবার আসল 6,000 আর এখান থেকে আমরা সুদ বের করবো আই ইকুয়াল টু কত, এই দ্বিতীয় ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা লিখবো, আবার লিখবো আই ইজ ইকুয়াল টু NPR/100। হ্যাঁ, আবার দেখেন, আবার আমরা লিখবো আই ইজ ইকুয়াল টু NPR/100। দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান কয় বছর? এন এর মান দ্বিতীয় ক্ষেত্রে 5 বছর, 5 বছর। ওই যে বলছে 5 বছরে কত হবে। হ্যাঁ, আর পি কত? পি মানে মূলধন 6,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট কিন্তু এবার 7.5%, বুঝতে পারছেন? আর নিচে কত? নিচেতে 100। হ্যাঁ, এই দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য। ওকে, আচ্ছা
এইবার আমরা একটা কাজ করি, আমরা এই 5 দিয়ে এইটা যাবে হচ্ছে 2 বার। হ্যাঁ, আচ্ছা 25 দিয়ে কাটা যেত, 25 দিয়ে কাটলে এই 75টা থাকতো না, 75-এর নামটা পড়া কঠিন হবে। হ্যাঁ, এই জন্য কিন্তু বলছি এই 75টা 25 দিয়ে কাটেন, এটাকে আমি কিন্তু চাইলেই এই দুইটা শূন্য কেটে দিতে পারি। আচ্ছা কাটেন, সমস্যা নেই, কাটেন, এই দুইটা শূন্য কেটে দিলাম। হ্যাঁ, এবার এই 2 দিয়ে 60 যাবে 30 বার, কোনো সমস্যা নাই। 30 গুণ 75, দেখেন এই শূন্য বসা দিলাম, 3-এর নামটা পড়েন, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, তার মানে হচ্ছে সুদ বেড়েছে 2250 টাকা। এটাই কিন্তু আমরা বের করছিলাম মুখে মুখে, খেয়াল করছেন? তাহলে অতএব 5 বছরের সুদে আসলে হবে, ওই যে আসল ছিল হচ্ছে 6000 আর সুদ পাইছি 2250 টাকা, তার মানে 8250। এই হলো, আপনি যদি মনে করেন যে একদম ডিটেলস করবো, কোনো সমস্যা নাই, এটাই। কিন্তু লিখিততে এই যেটা করে দিলাম এটাও করা যাবে। ওই যে মুখে মুখে যে সুদের হার 1.5 গুণ হলে সুদও 1.5 গুণ হবে, এই কনসেপ্ট যে বোঝে তার জন্য তো ভাই কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওইটা হবে, দুইটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সটে বলছে কি দেখেন, বলছে সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তাহলে সময় কত? আগে বুঝতে হবে এখানে কি বলছে। এই যে সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায়, এটা কিসের মান? এটা হচ্ছে সুদের হারের বৃদ্ধি। সুদের হারের বৃদ্ধি মানে আর এর বৃদ্ধি, এটা কিন্তু আর এর মান না, এটা হচ্ছে আর বৃদ্ধি পাইছে 5%, তার মানে এটা হচ্ছে আর বৃদ্ধি। হ্যাঁ, পায় 350 টাকার সরল সুদ, এই 350 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পাইছে, তার মানে এই 375 টাকা, সরি 375 টাকা হচ্ছে আসল, আর সরল সুদ 75 টাকা বৃদ্ধি পাইছে, তার মানে এই 75 টাকা কিন্তু সুদ না, এই 75 টাকা হচ্ছে সুদ বৃদ্ধি। সুদ কতটুকু বাড়ছে, সুদের পরিবর্তন, বুঝছেন? আচ্ছা, বলছে তাহলে সময় কত, মানে এন এর মান বের করতে বলছে। আচ্ছা, এখন আমাদের সূত্র কি খেয়াল করেন, এটা কিন্তু মূলধন পি। আমাদের সূত্র হচ্ছে I is equal to NP R/100। এখন আমরা কি বের করবো, এন বের, আচ্ছা বসান। এই যে আই মানে কি সুদ, কিন্তু এই কোশ্চেনে তো সুদ নাই, এই কোশ্চেন আছে সুদের পরিবর্তন। দেখেন সুদ বৃদ্ধি, তাহলে এই আয়ের জায়গায় আমরা এই 75 বসাবো, সুদ বৃদ্ধি ইজ ইকুয়াল টু এন কত, এন বের করবো, রেখে দেন, ইনটু পি কত, মূলধন 375। এবার আর কত, আর মানে হচ্ছে এখানে কি বসাইছেন, এখানে কি বসাইছেন, সুদ না, এটা হচ্ছে সুদ বৃদ্ধি। তাহলে এখানে আপনি যা বসাবেন, এখানে আর এর মান তাই বসাতে হবে, মনে রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এর আগেও কিন্তু বুঝাইছি অনেকবার। এখানে আপনি আয়ের মান যা বসাবেন, ওখানে আর এর মান তাই বসাবেন। এখানে যদি আয়ের মান, এখানে আয়ের পরিবর্তে যদি সুদ বসান, তাহলে এখানে আর এর জায়গায় বসাবেন সুদের হার, আর এখানে যদি বসান সুদের বৃদ্ধি বা সুদের হ্রাস, তাহলে এখানে আপনাকে আর এর জায়গায় বসাতে হবে হারের বৃদ্ধি বা হারের হ্রাস, বুঝছেন? ওকে, তাহলে এখানে বসাইছে 75, তাহলে এখানে আর এর মান বসাবে যে 5% বৃদ্ধি পাইছে, এই 5% এখানে নিচে কত 100। এবার কাটাকাটি করতে পারেন, দেখেন। আচ্ছা, কাটাকাটি করার আগে আমরা সবগুলো এই পাশে নিয়ে আসতে পারি, সব নিয়ে আসেন। এই 75-এর সাথে এই 100 এই পাশে আসে 75-এর সাথে গুণ হবে, এই যে গুণ হলো, আর এই 375 5 এগুলো সব উপরে ছিল, এই পাশে এসে ভাগ হবে, 375 ইন্টু হচ্ছে 5 ইজ ইকুয়াল টু n। এবার তাকান, আমরা কাটাকাটি করি, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 15 75। দেখেন এই 15 দিয়ে 375 কাটি, 37-এর মধ্যে 15 যাবে 2 বার, 15 2 30 থাকলো 7, 7-এর পরে 5 75, 5 15 75, ঠিক আছে? এই 25 দিয়ে 100 যাবে 4 বার, তাহলে n ইকুয়াল টু 4, তাহলে n এর মান হচ্ছে 4। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? n এর মান হচ্ছে 4। আমি আবার বলছি, এই যে এই আয়ের জায়গায় আমরা সুদের বৃদ্ধি বসাইছি, সুতরাং আর এর জায়গায় বসাতে হবে হারের বৃদ্ধি, মানে এখানে যেভাবে বসাবেন এখানে সেইভাবে বসাতে হবে। ক্লিয়ার কিনা বলেন তো, একটু কাইন্ডলি বলেন। পারার কথা, কারণ এই টাইপের কোশ্চেন আগেও করাইছি। হ্যাঁ, নেক্সট কি বলছে, এ পারসন বরোস টাকা 5000 ফর 2 ইয়ার্স এট 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। মানে হচ্ছে একজন লোক বড় মানে হচ্ছে ধার করা, হ্যাঁ, ধার করলো কত টাকা, 5000 টাকা, কয় বছরের জন্য, 2 বছরের জন্য, এট 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, মানে কি বাৎসরিক 4% সরল সুদে। তার মানে একজন লোক বাৎসরিক 4% সরল সুদে 2 বছরের জন্য 5000 টাকা ধার করলো, এই হলো এর বাংলা, ঠিক আছে? হি ইমিডিয়েটলি লেন্ডস ইট টু অ্যানাদার পারসন এট 6.1/4% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। মানে কি, মানে হচ্ছে হি ইমিডিয়েটলি মানে সাথে সাথে, মানে ধার করে যেদিন আনছে ওই দিনই, হ্যাঁ, 5000 টাকা ধার করছে 2 বছরের জন্য 4% হারে, এনে ওই দিনই আরেকজনের কাছে 6.1/4। এই 1/4 মানে কি, এদিকে তাকান, 1/4 মানে কিন্তু 0.25, তাহলে 6.1/4 মানে এই 6 হলো পূর্ণ অংশ আর এটা হচ্ছে 0.25, তার মানে এটা হচ্ছে 6.25%। হ্যাঁ, বুঝছেন? তাহলে 6.25, এটা মানে 6.25
হ্যাঁ, এই পূর্ণ অংশের পাশে এটা যা থাকে ওইটাই দশমিক অংশ। হ্যাঁ, তার মানে সে ধার করে এনে আরেকজনকে, সে কি করলো, সে ঋণ করে এনে আরেকজনকে ধার দিল। লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে, ধার দিল এত পার্সেন্ট সুদে ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য, ঠিক আছে। তার মানে সে 4% হারে সে নিজে আনছিল যে 4% করে সুদ দেবো, আর সে যার কাছে দিল তার কাছ থেকে নিবে এত পার্সেন্ট করে, তার মানে তার কিছু লাভ থাকবে। হ্যাঁ, বলছে ফাইন্ড হিজ গেইন, গেইন মানে লাভ, ফাইন্ড হিজ গেইন মানে খুঁজে বের করুন তার গেইন মানে লাভ ইন দ্য ট্রানজাকশন। ট্রানজাকশন, এই যে ট্রানজাকশন মানে হচ্ছে কি বলেন তো, ট্রানজাকশন মানে হচ্ছে বিনিময়, না বিনিময় না, ট্রানজাকশন লেনদেন, ট্রানজাকশন মানে লেনদেন। হ্যাঁ, তাহলে ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজাকশন পার ইয়ার, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে, এখানে বলছে ইন দ্য ট্রানজাকশন পার ইয়ার মানে প্রতি বছরে, মানে প্রতি বছরে তার কত টাকা গেইন হবে। আচ্ছা, এইবার সবাই একটু মনোযোগ দিবেন, খুবই সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তার মানে সে, খেয়াল করুন প্লিজ, সে বাৎসরিক 4% হারে সে নিজে ঋণ আনছে, আর সে ধার দিছে 6.1/4, 6.1/4 মানে 6.25%। করে দেখবেন, এটা হচ্ছে 6 আর 1/4 মানে 0.25, তাহলে 6.25%, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার লাভ কতটুকু আপনি বলেন, তাহলে তার লাভ কতটুকু হচ্ছে, এই টাকা থেকে এই টাকা বাদ দেন, তার মানে তার গেইন ইকুয়াল টু 6.25 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2.25%, তার মানে তার গেইন হচ্ছে 2.25%। এই যে মানে কি, তাহলে প্রতি বছরে সে 100 টাকায় এত টাকা গেইন করবে। সুদের হার মানে কি, সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, এটা না বুঝলে কিন্তু সমস্যা। সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তার মানে কি, তার মানে সে 100 টাকায় 1 বছরে এত টাকা লাভ করবে, বুঝতে পারছি, তার গেইন হচ্ছে এত। তাহলে সে কত টাকা ধার দিয়েছিল, 5,000 টাকা, তার মানে এই 5,000 টাকার উপর এত পার্সেন্ট তার গেইন হবে। আমার কথা কি বুঝছেন? তাই আমরা এই 5,000-এর এইটা বের করবো। তাহলে অতএব গেইন পার ইয়ার, এই যে পার ইয়ার প্রতি বছর, এই জন্য। হ্যাঁ, তাহলে গেইন ইজ ইকুয়াল টু 5,000 এর মানে গুণ 2.25%, যে 2.25% মানে 2.25% মানে কি, 2.25 ডিভাইডেড বাই 100। এবার দশমিক তুলে দেন, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। ক্লিয়ার? এবার দেখেন 1 2 3 1 2 3, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, 222 ডিভাইডেড বাই 2, 225 ডিভাইডেড বাই 2। দেখেন 11 দুগুণী 22, 11 দুগুণী 22 থাকলো 1, একের পরে 5 15, 7 দুগুণী 14, 7 দুগুণী 14 থাকলো 1, 1 কেজি দিয়ে থাকলে 0.5 মানে 117 দশমিক 2.25%। হ্যাঁ, 2.25% তো 117.5 টাকা, 117.5 টাকা, বুঝছেন? 117.5 টাকা। এখানে মনে হচ্ছে ভুল আছে, আমি দেখে নি, কারেকশন দেখে নি। এটা তো না, এটা 29 নাম্বার কোশ্চেন, তাই না? $112.5 কেমনে আসলো? আমারই ভুল হয়েছে, কিভাবে কত আসলো? আচ্ছা, আমি দেখছি। 11 দুগুণী 22, হাতে কি একটা অবস্থা, হাতে তো নাই, আমার ভুল হয়েছে এখানে। তাহলে 225 ডিভাইডেড বাই 2, 11 দুগুণী 22, হাতে তো নাই, আমি হাতে কেন ধরলাম বুঝলাম না। হাতে নেই, তারপর আছে 5। হ্যাঁ, 5-এর মধ্যে 2, 2 দুগুণী 4 থাকলো 1, 1 বাই 2 মানে 0.5, তার মানে 112.5, 112.5 টাকা, 112.5 টাকা। জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা কি বুঝতে পারছেন? এখন এই ব্যাপারটা যদি বলতো যে ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজাকশন পার ইয়ার, এটা যদি না বলে যদি বলতো ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজাকশন ইন 2 ইয়ার্স, মানে 2 বছরে তার কত টাকা লাভ হলো, এরকম যদি বলতো, তাহলে কিন্তু আমরা এই যেটা বের করছি, যে এটাকে কিন্তু 2 দিয়ে গুণ করতাম, মানে তার কতটুকু লাভ হলো। তখন আপনি I = NPR/100 দিয়ে করতেন, I = NPR/100, তার লাভ। হ্যাঁ, তখন এই N এর জায়গায় 2 বসাইতেন, P এর জায়গা হচ্ছে মূলধন 5,000 টাকা বসাইতেন, আর তার লাভ হয়েছে কত পার্সেন্ট? 2.25%, তার মানে R এর জায়গা 2.25 বসাইতেন, নিচে 100, তারপরে ক্যালকুলেশন করলে পরে ডাবল আসতো। এখানে যদি পার ইয়ার বলছে, তার মানে 1 বছরে কতটুকু লাভ হয়েছে,
তাহলে 1 বছর লাভ হয়েছে এই 5,000 টাকার এত পার্সেন্ট। ক্লিয়ার? ওকে, নেক্সটে কি বলছে দেখেন, কোন আসল টাকার 5 বছরের সুদ আসলের 5/8 অংশ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? দেখেন, কোন আসল টাকার মানে আপনি ব্যাংকে কোনো একটা আসল রাখছেন, সেই আসল টাকার 5 বছরের সুদ আসলের 5/8 অংশ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? কি নির্ণয় করতে বলছে? সুদের হার। এখন সুদের হার যদি বের করতে চান, আমাদের যে সূত্র সেখানে i = NPR/100, তাই না? তার মানে সেখানে i = সূত্র কি? NPR/100। তার মানে এখান থেকে আপনি যাই বের করতে চান, আপনার আর এর মান বের করতে গেলে i লাগবে, n লাগবে, p লাগবে। n এর মান দেওয়া আছে দেখেন 5 বছর, কিন্তু i দেওয়া নাই, p দেওয়া নাই। এই i এবং p এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। দেখেন, সুদ আসলের 5/8 অংশ, অর্থাৎ এই অংশটা অ্যানালাইসিস করে আমরা সুদ এবং আসল বের করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে দেখেন, সুদ মানে i আসলের মানে p এর 5/8 অংশ। আমি আপনাকে কি বলছিলাম যে এখানে যে দুইটা ভগ্নাংশে যে দুইটা মান দেখছেন, একটা 5 একটা 8, এই দুইটার মধ্যে একটা হলো সুদ, একটা হচ্ছে আসল। এই যে এখানে যে দুইটা রাশি থাকবে না, এই যে উপরে এবং নিচে যে দুইটা সংখ্যা দেখছেন, এই দুইটার মান হচ্ছে এটা, একটা হচ্ছে এটার মান, একটা হচ্ছে এটার মান। এখন কোনটার মান কার? আমি বলছিলাম যার সাথে এর বা র লাগানো থাকবে সেই তার মান হচ্ছে নিচেরটা। তাহলে এখানে সুদ আসলের, তাহলে র লাগানো আছে কার সাথে? আসলের সাথে। সুতরাং এই 8 হচ্ছে আসলের মান মানে p এর মান, আর এই 5 হচ্ছে সুদের মান। তাহলে i = 5 আর p = 8। আমার কথা কি বুঝছেন? তাহলে i আর p পেয়ে গেছেন। এবার লিখবেন i = NPR/100। আমরা এখন কি বের করব? আমরা বের করছি সুদের হার। যেহেতু আর এর মান বের করবো, তাহলে আর রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করে দেন। 100 এই পাশে এসে i এর সাথে গুণ হবে, তাহলে i × 100। নিচে n এবং p এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, = r। ব্যাস। i এর মান কত? i এর মান হচ্ছে 5 × 100। n এর মান কত? n এর মান নিজে 5 বছর, ইন্টু p এর মান কত? p এর মান হচ্ছে 8, = r। এই 5 আর 5 কাটা, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা যাবে 2 বার, 4 দিয়ে এটা যাবে 25 বার, তাহলে 25/2। তার মানে r = 25/2। 25/2%, 25/2 মানে 12.5%। 25/2 মানে 12.5%। সালাউদ্দিন সবুজ, দুইটা বের করে শোনেন, দুইটা বের করে বিয়োগ করলেও হতো, কিন্তু 1 বছরের জন্য বের করতে হতো, কিন্তু 2 বছরের জন্য না। 4% হারে সুদ আর 6.25% হারে সুদ, এই দুটা বের করে বিয়োগ করলে হতো, কিন্তু দুইটা আলাদা করে বের করবো কেন? একটা বের করলে হয়, তাই না? বুঝা গেছে? নেক্সট, এই যে এই টাইপের কোশ্চেন, এই যে আগে যেটা দেখালাম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে টাইপের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের, সবাই মনোযোগ দিবেন। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 1/5 অংশ। তার মানে এই যে এখানে যে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে এই 5 এবং 1 এর মধ্যে কোনটা এই সুদের মান আর কোনটা সুদ আসলের মান? খেয়াল করেন, এখানে যে দুইটা রাশি দেখছেন, একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে সুদ আসল। তো এই সুদ এবং সুদ আসল এই দুইটার মধ্যে কোন মানটা কার? কি বলছি? যার সাথে র বা এর লাগানো থাকবে, এই নিচের মানটা হচ্ছে তার। তাহলে এখানে র বা এর লাগানো হচ্ছে সুদ আসলের সাথে, দেখেন সুদ আসল। তাহলে এই 5 টাকা হচ্ছে সুদ আসলের মান। সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল হচ্ছে 5 টাকা। আর এই সুদের মান হচ্ছে 1 টাকা। তাহলে সুদ মানে i এর মান 1 টাকা, আর সুদ আসলের মান 5 টাকা। এবার বলেন, এই সুদ আসল 5 টাকা থেকে সুদ 1 টাকা যদি বাদ দেই, তাহলে আসল 4 টাকা না? ইয়েস, এগুলো মনে মনে চিন্তা করতে হবে, আসল 4 টাকা। এবার আপনি ইউজ করবেন i = NPR/100। ব্যাস, খুবই সিম্পল, i = NPR/100। এখন যেহেতু সুদের হার বের করবেন, আচ্ছা মান আগে বসাই দেন। এই i এর মান কত? i এর মান হচ্ছে এই পাশে 1 টাকা। n এর মান কত? n এর মান হচ্ছে 5 বছর, ইন্টু p এর মান কত? p এর মান হচ্ছে 4 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করবেন, তাই এটা রেখে দেন। নিচে কত? 100। এই 4 দিয়ে এটা যাবে 25 বার, এই 5 দিয়ে এটা যাবে 5 বার। যেহেতু আর বের করবেন, আর রেখে দেন। এই 5 এই পাশে এসে আর গুণ হবে, এই 5 এসে আর অনেক সাথে গুণ হয়ে 5 হবে, আর ওই পাশে আর থেকে যাবে, তার মানে r = 5%। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা। ক্লিয়ার? নেক্সটে যাব। নেক্সটে কি বলছে দেখেন, কোন আসল 5 বছরের সুদে আসলে 550 টাকা এবং সুদ আসলের 3/8 অংশ হলে আসল এবং শতকরা বার্ষিক সুদের হার কত? তাহলে দুইটা জিনিস চাইছে এই অঙ্কে আসল চাইছে মানে p এর মান চাইছে, এবং শতকরা সুদের হার চাইছে মানে r এর মান চাইছে, তাই কি না? এখন দেখেন,
আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে সুদ আসলের 3/8 অংশ। তাহলে এখানে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 3। এই 8 এবং 3 এর মধ্যে একটা হচ্ছে এই সুদের মান, একটা হচ্ছে আসলের মান। এখন প্রশ্ন হচ্ছে কোনটার মান কি, সেটা আমরা কি করে পাবো? যার সাথে র বা এর লাগানো থাকবে সেই মানটা হচ্ছে নিচে। তার মানে এখানে র লাগানো আছে আসলের সাথে, সুতরাং এই যে নিচে যে 8 আছে এটা হচ্ছে আসলের মান। তার মানে পি এর মান এই কোশ্চেনে 8 টাকা। হ্যাঁ, আর সুদ আই এর মান কত? আই ইকুয়াল টু 3 টাকা। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আই ইস টু পি, এই যে আই ইস টু পি ইজ ইকুয়াল টু 3:8। আই এবং পি এর অনুপাত তৈরি করে ফেলছি, তাই না? তাই কি না? এখন আমরা ইউজ করবো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। তাহলে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। ঠিক আছে, এখন আই এর মান কত? আই এর মান হচ্ছে 3 টাকা, বসান। এই যে আই এর মান 3 টাকা, এই যে 3 টাকা। এন এর মান কত? এন কয় বছর? 5 বছর। তাহলে এখানে এন এর মান 5 বছর। পি কত? মূলধন। পি মূলধন হচ্ছে এই যে 8 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বের করবেন? তাহলে রেখে দেন নিচে কত? 100। যেটা বের করবেন সেটা রেখে দিবেন, ঠিক আছে? এইটা দিয়ে এটা কাটলে যাবে 20 বার। এবার 4 দিয়ে কাটা যায়, দেখেন 4 দিয়ে এটা যাবে 5 বার, 4 দিয়ে এটা যাবে 2 বার। যেহেতু আর এর মান বের করবো তাহলে আর রেখে দিব, আর বাকিগুলো এই পাশে পার করে দিব। এই পাশে আর রেখে দিলাম, এই 5 এই পাশে নিচে ছিল, এই আর এসে 3 এর সাথে গুণ হবে, 3 5 15 হবে। আর এই 2 এই পাশে উপরে ছিল, এটা এই পাশে এসে ভাগ হবে। তাহলে 15 ডিভাইডেড বাই 2, তাহলে আর এর মান হচ্ছে 15/2। 15/2 7 দুগুণী 14, আর 1 মানে 1/2 মানে হাফ, 7.5। তাহলে আর ইজ ইকুয়াল টু 7.5%। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে আর এর মান হচ্ছে 7.5%। তার মানে আমি দেখতে পাচ্ছি এই অপশনটা এবং এই অপশনটা বাদ পড়ছে। কেন? কারণ এখানে আর এর মান 7.3 আর এখানে 6.5। কিন্তু এখানেও আর এর মান 7.5, এখানেও আর এর মান 7.5। সুতরাং আসলের মানটা আমাকে বের করতেই হবে, আসলের মানটা বের করতেই হবে। এইবার আসল, এদিকে তাকান, আমরা একটা অনুপাত বের করে রাখছিলাম আই ইস টু পি 3:8। খেয়াল করে দেখেন, এই যে আই ইস টু পি 3:8। কি করে বুঝলাম? এই যে আই এর মান 3 টাকা, এই যে এখান থেকে এই লাইন থেকে সুদ আসলের 3/8 অংশ। তাহলে সুদ 3 টাকা, আসল হচ্ছে 8 টাকা। তার মানে সুদ ইস টু আসল 3:8। আমি আপনাদেরকে কি বলছিলাম? যার মান বের করবেন, এখানে কিসের মান বের করতে যাচ্ছি? আসলের মান, মানে পি এর মান। তাহলে পি ইকুয়াল টু কি? যার মান বের করবেন সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে যেহেতু আসলের মান বের করবো, তাহলে এখানে আসল কত? 8। তাহলে এটা যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, মানে যে এটা আর এটার যোগফল। 8 আর 3 কত? 11। ইন্টু কি? ইন্টু এই সুদ এবং আসল মিলে মোট পরিমাণ অ্যাকচুয়ালি কত? এই সুদ এবং আসল মিলে মোট পরিমাণ, এই সুদ এবং আসল মিলে মোট পরিমাণ হচ্ছে যে 550 টাকা। বুঝছেন? এই দেখেন সুদে আসলে 550 টাকা, তাই এখানে 550 টাকা। এবার 11 দিয়ে এই 55 দিয়ে যাবে 5 বার, আর একটা শূন্য। এই 5 আর 8 গুণ করলে 5 40, আর একটা শূন্য, 400 টাকা। তার মানে আসল হচ্ছে 400 টাকা। এই নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? এই কোশ্চেনে যদি সুদের হার চাইতো শুধু, তাহলে এই পর্যন্ত আসতে হতো না, এখানে আমার অঙ্ক শেষ। কিন্তু এখানে সুদের হার চাইছে, পাশাপাশি আসলের মান, আসলের অ্যাকচুয়াল মানও চাইছে। এবং সুদের হার বের করার জন্য এই যে ডেটাটা দেওয়া আছে, এই ডাটাটা ইউজ করা বাধ্যতামূলক না। আমরা এর আগেও কিন্তু এই টাইপের কোশ্চেন করছি, মনে করে দেখেন। হ্যাঁ, মনে করে দেখেন, এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করছি কিনা? হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করছি, বুঝছেন? আচ্ছা, আমি আবারও বলছি, সুদের হার বের করার জন্য আই এবং পি এই দুটার অ্যাকচুয়াল মানের দরকার নাই, এদের অনুপাত জানলেই হবে, এদের অনুপাত জানলেই হবে। কিন্তু যখন আসলের অ্যাকচুয়াল মান চাইছে, তখন তো আসল বের করাই লাগবে, বুঝছেন? আচ্ছা, নেক্সট। কোন মূলধন 3 বছরে, এই যে কোশ্চেনটা দেখেন, এই যে কোশ্চেনটা দেখেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 21তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে। হ্যাঁ, প্রিলিতেও আসছে এই প্রশ্নটা। কোন মূলধন 3 বছরে সুদে আসলে, সুদে মূলে, এই সুদে মূলে মানে সুদে আসলে, বুঝছেন? 11,000 টাকা হয়, সুদে আসলে 11,000 টাকা হয়। ভালো কথা বলছে, সুদ আসলের 3 অষ্টমাংশ। এই যে 3 অষ্টমাংশ, 3 অষ্টমাংশ মানে 3/8 অংশ। এই যেটা 3 অষ্টমাংশ, এরকম নাই, বাংলায় লিখে দিচ্ছে যাতে কেউ কেউ কনফিউজড হয়। তার মানে সুদ আসলের 3 অষ্টমাংশ, 3 অষ্টমাংশ মানে 3/8 অংশ। তার মানে এখানে একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে আসল। কি বলেন তো? একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে আসল। সুদ আসলের 3 অষ্টমাংশ, তাহলে একটা হচ্ছে সুদ, একটা হচ্ছে আসল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3 এবং 8 এই দুইজনের মধ্যে একটা হবে সুদ, একটা হবে আসল। কে হবে আসল? এই দেখেন, র আছে কার সাথে? আসলের সাথে। র যার সাথে থাকে নিচে হয় তার মানটা। তাহলে এখানে নিচে আছে কি? 8। এই 8 হচ্ছে আসলের মান, তার মানে পি এর মান 8 টাকা। আর এই উপরেরটা হচ্ছে সুদ, মানে আই। তাহলে আই ইজ ইকুয়াল টু 3 টাকা। আমার কথা কি বুঝছেন? এইবার আপনি আই ইকুয়াল টু এনপি আর বাই 100 ইউজ করেন। আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100 বসান, মান বসান। এই আই এর জায়গায় বসাবেন 3 টাকা। এন কয় বছর? এন হচ্ছে 3 বছর। ইন্টু পি কত? পি হচ্ছে মূলধন, এই 8 টাকা। ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করবেন, যেটা বের করবেন সেটা রেখে দেন নিচে 100। হ্যাঁ, এই 3 দিয়ে 3 কাটা একবার, এই 3 দিয়ে 3 একবার গেল, কেটে দিলাম। এইটা এবং এটাকে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে এটা যাবে 25 বার, 4 দিয়ে এটা যাবে 2 বার।
যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 25 এই পাশে এসে অনেক সাথে গুণ হয়ে 25 হবে, এই 2 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে থাকবে আর, এই যে ঠিক আছে 25/2 মানে 12.5%। এখন 12.5% আপনি 12.5% অপশন এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই একটাই আছে, তাহলে আমার এটাই উত্তর। এখন অনেকে বলবেন যে ভাই আসল কেন বের করলেন না? আসল বের করা লাগতেছে না, কারণ সুদের হার 12.5%, 25/2 মানে 12.5%, সুদের হার 12.5%, কেবল একটা অপশনই আছে। এখন যদি মনে করেন যে না ভাই আমি আসলের মানটাও বের করতে চাই, তাহলে কি করব ভাই? এই যে আসলের মান 8 টাকা এবং সুদের মান 3 টাকা, তার মানে কি? তার মানে সুদ ইস্টু আসল, এই যে সুদ ইস্টু আসল ইকুয়াল টু 3:8, এই যে সুদ 3 টাকা, আসল 8 টাকা, 3:8, তার মানে কি সুদ এবং আসলের অনুপাত 3:8, তাই না? এখন আমাকে বের করতে বলছে কিসের মান? আসলের মান। আসল মানে পি এর মান, তাহলে পি বের করবেন, তাহলে যেটা বের করবেন সেই অনুপাতটা উপরে যাবে, তাহলে পি বের করবেন, তাহলে পি যাবে উপরে, পি মানে কত? এই যে 8 উপরে যাবে, আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই 8 আর 3 যোগ করলে কত? 11, ইন্টু কি? ইন্টু হচ্ছে এই সুদ এবং আসল মিলে মোট পরিমাণ, সুদ এবং আসল মিলে মোট পরিমাণ কি বলে? সুদ আসল। এই যে 11,000 টাকা সুদ আসল, তাই এখানে 11,000, ঠিক আছে? এই 11 দিয়ে 11 মধ্যে যাবে একবার, এখানে 3টা শূন্য আছে, বসাই দেন, তাহলে 8 দিয়ে 1000 কে গুণ করলে 8000, ঠিক আছে? ক্লিয়ার? খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু বুঝতে হবে। আগের ক্লাসগুলো করা থাকলে পরে এটা বোঝা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা মনে হয় আমরা সলভ করছি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা সলভ করছি, যে এ সাম বিকামস 4 times in 15 years at simple interest, at the same rate of interest how many years it becomes 20 times। আমার কাছে মনে হচ্ছে এটা আমরা করছি, হ্যাঁ, 2-3টা ক্লাস আগেই, যে কোন একটা আসল 15 বছরে 4 গুণ হয়, ওই একই রেটে ওই আসলটা কত বছরে 20 গুণ হবে, এটা আমরা করছি। হ্যাঁ, নেক্সট, if a sum of টাকা invested amounts to BDT 460 in 3 years amounts to, আচ্ছা এটা আমরা করছি, এই টাইপের সব কোশ্চেন আমাদের করা হয়ে গেছে। হ্যাঁ, এই টাইপের সব কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে এগুলো সব করা হয়ে গেছে। আমি তবুও একবার একটু জাস্ট রিভিউ দেখে নিচ্ছি যে আসলে আমরা সব করছি কিনা। আচ্ছা 33, 34 করে ফেলছি এগুলা, 95 ইয়ার্স, 34 আমার কাছে মনে হচ্ছে করাইছি আপনাদেরকে। হ্যাঁ, এগুলো সব করছি। 44 ইমেজ পার্ট, আচ্ছা 44 নাম্বার কোশ্চেনটা মনে হয় করানো হয়নি, আমার কাছে মনে হচ্ছে। and the remainder at 6%, the 5% yield and only এত টাকা more than, আচ্ছা আচ্ছা এদিকে আমরা 47 নম্বরে মনে হয় করা হয়নি। আচ্ছা 44 নাম্বার আমাদের র্যান্ডম প্রবলেমস 44 করানো হয়নি আমার কাছে মনে হচ্ছে। 44 নাম্বার দেখেন, তাছাড়া করানো হয়ে গেছে বাকিগুলো, র্যান্ডম প্রবলেমস বাকিগুলো করানো হয়ে গেছে। 44 নাম্বার, 44 নাম্বারে কি বলছে দেখেন, বলছে a man invest a part of টাকা 10,000 at 5% and the remainder at 6%. The 5% investment yields annually টাকা 76.5 more than the 6% investment. The amount invested at 6% is, মানে কি? মানে সহজ কথা হচ্ছে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা আপনি দুইটা ভাগে ভাগ করে কোথাও রাখছেন, একটা হচ্ছে 5% হারে রাখছেন, আর একটা হচ্ছে 6% হারে রাখছেন। আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে 5% এবং 6% হারে, যে মানে দুইটা পার্সেন্টেজে কোনো একটা অ্যামাউন্টকে দুই ভাগে ভাগ করে রাখছিলাম, দুইটা ভিন্ন পার্সেন্টেজে, এবং দুইটা থেকে মোট সুদ পাইছিলাম, সেই টাকা দেওয়া ছিল। সেগুলো আমরা কিভাবে সলভ করছি দেখাইছি গত ক্লাসে। কিন্তু এখানে বলছে যে 5% ইনভেস্টমেন্টে the 5% investment yields annually 76.5 টাকা more than 6% investment। মানে কি? মানে হচ্ছে আপনি 5% যত টাকা ইনভেস্ট করছেন সেই টাকা থেকে যে সুদটা পান, সেই সুদটা 76.5 টাকা বেশি কাটছে 6% হারে যে ইনভেস্টটা করছেন সেই ইনভেস্টের চেয়ে। হ্যাঁ, বলছে the amount invested at 6% is, মানে 6% যে ইনভেস্টটা করা হয়েছে সেই ইনভেস্টমেন্টের ভ্যালুটা কত?
6% যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সেই ইনভেস্টমেন্টের ভ্যালুটা কত, মানে 10,000 টাকা, এদিকে লাগান 10,000 টাকা, এই যে এগুলো মূলত লিখিত পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, এই যে 10,000 টাকা আপনি ইনভেস্ট করছেন, হ্যাঁ ইনভেস্ট করছেন, দুইটা ভাগে ভাগ করছেন, একটা অংশ মনে করেন যে 6% হারে বিনিয়োগ করছেন, আর একটা অংশ হচ্ছে 5% হারে বিনিয়োগ করছেন। এই 6% হারে বিনিয়োগ করছেন মনে করেন x টাকা, হ্যাঁ, আর এই 5% হারে তাহলে কত টাকা বিনিয়োগ করছেন, 10,000 মাইনাস x, এই যে 10,000 মাইনাস x। এখন এখান থেকে কি একটা সুদ পাবেন না, ধরেন সেই সুদের মানটা হচ্ছে I1, আর এখান থেকে কি একটা সুদ পাবেন না, হ্যাঁ পাবেন, সেই সুদের মানটা হচ্ছে I2। এখন বলছে এই 5% হারে ইনভেস্ট করে যে সুদটা পাইছিলেন মানে যে I2, এটা হচ্ছে এই 6% হারে বিনিয়োগ করে যে সুদ পাইছেন মানে I1, এটার থেকে 76.5 টাকা বেশি, মানে I2 মাইনাস I1 এই দুইটার পার্থক্য হচ্ছে 76.5। ঠিক আছে, এখানে অ্যানুয়ালি মানে বাৎসরিক, বছরে, হ্যাঁ মানে সময়টা এখানে এন এর মানে 1 বছর। তার মানে কি বলেন তো, ওইটা কিন্তু বেশি, 5% হারে যে ইনভেস্ট করছেন সেটা বেশি, কারণ বলে দিচ্ছে দেখেন দ্য 5% ইনভেস্টমেন্ট ইজ অ্যানুয়ালি এত টাকা মোর, মানে 5% ইনভেস্ট করে 5% যেটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি এত টাকা বেশি সুদ পান তার চেয়ে 6% যে ইনভেস্ট করছেন তার চেয়ে। তাহলে 5% যে ইনভেস্ট করে যে সুদটা পাইছেন সেই সুদের মানটা বেশি, তার মানে এই I2 এর মানটা বেশি, তাই I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু, দেখেন I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু কি, I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 76.5। হ্যাঁ, এখন এই I2, I মানে কি, I মানে NPR/100, এগুলো লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি বাট শিখতে হবে। হ্যাঁ, I মানে কি NPR/100, তাহলে I2 কি, I2 NPR/100, তাহলে I2 এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান 1 বছর, দেখেন ওখানে বলা আছে অ্যানুয়ালি, তাহলে n এর মান হচ্ছে 1 বছর। P কত, এই যে I2 মানে কি, I2 মানে হচ্ছে মূলধন হচ্ছে এই যে মূলধন, এটা মানে 5% হারে বিনিয়োগ করছেন 10,000 মাইনাস x, তার মানে এখানে P এর মান দেবেন 10,000 মাইনাস x ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, ওই যে 5%, নিচে কত, নিচে হচ্ছে 100 মাইনাস I1 NPR/100, I1 এর ক্ষেত্রে n মান কত 1 বছর, ইন্টু P কত, P হচ্ছে মূলধন মানে যে x টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে এখানে 6, নিচে কত 100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু 76.5, এই যে এটা। হ্যাঁ, এখন এখান থেকে আপনি কাটাকাটি চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই, আপনি এখানে লসাগু 100, তাহলে এখানে 5 দিয়ে এটাকে, এই যে 5 দিয়ে 10,000 কে গুণ করলে 50,000 মাইনাস 5x, এই যে মাইনাস 6x, হ্যাঁ ইজ ইকুয়াল টু 76.50। এই 100 এর পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে, 100 দিয়ে যখন এখানে গুণ করবেন এই দশমিকটা শিফট হয়ে 2 ঘর সামনে চলে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 7,600, দেখেন এটা হচ্ছে 50,000, 7,600 না, 2 ঘর এখানে চলে গেলে, হ্যাঁ 7,600, সমস্যা নেই, 76.50। আচ্ছা, মাইনাস 5x মাইনাস 6x মানে মাইনাস 11x ইজ ইকুয়াল টু 76.50। ওকে, আচ্ছা এখন এই 50,000 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে। আচ্ছা 76.50 না, এই 76.50, এখানে 50 হবে, এটা ইজিবিজি হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এটা মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে দিলাম, এই যে এই পাশে হচ্ছে 76.50 ইজ ইকুয়াল টু 76.50। 76.50 কে এই 100 দিয়ে গুণ করলে এটা হবে 7,650। এই 50,000 ওই পাশে বিয়োগ হবে। হ্যাঁ, আমি একটু পেজ নিচ্ছি, এটা মুছে দিই, দেখেন এই মাইনাস 11x থেকে যাবে, এই 50,000 ওই পাশে বিয়োগ হবে, তাহলে মাইনাস 11x ইজ ইকুয়াল টু 7,650 মাইনাস 50,000। দেখেন 7,650 থেকে 50,000 বিয়োগ করেন, 50,000 থেকে 7,000 বিয়োগ করলে 43,000, সেখান থেকে 650 বিয়োগ করলে 42,350, তার মানে মাইনাস 11x ইজ ইকুয়াল টু মাইনাস 42,350। এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কি হবে 42,350, এই 11 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। দেখেন 3 11 33, 3 11 33, 42 থেকে 33 গেলে থাকে 9, 9 এর পরে 3 93, 8 11 88, 93 থেকে 88 গেলে থাকে 5, 5 এর পরে 5 55, 5 11 55 আর একটা শূন্য, তার মানে
এক্স ইজ ইকুয়াল টু 3850, 3850 টাকা। তাহলে এক্স এর মান ওইটাই বের করতে বলছিল, 3850 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? এটা বুঝছেন? এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এই অঙ্কটা আপনি চাইলে আরো একটা ভাবে করা যাবে আমার কাছে মনে হচ্ছে, আমি দেখি সেইভাবে একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, ওই একই এখানে তো একটু সুবিধা না, ওইখানে আরো ঝামেলা হবে। অনুপাত করে করতে চাইছিলাম। আচ্ছা, এগুলো আমি আবার বলছি, এগুলা প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। লিখিত পরীক্ষার কোশ্চেন, টেনশন করবেন না। হ্যাঁ, কিন্তু করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এবার সাতচল্লিশ, তার আগের গুলো করানো হয়ে গেছে। হ্যাঁ, 47 নম্বরে কি বলছে দেখেন। 47 নম্বরে বলছে এ বি কে 3 বছরের জন্য 400 টাকা। তার মানে এ একজন লোক, সে বি মানে বি আরেকজন ব্যক্তি, এ বি কে 3 বছরের জন্য 400 টাকা এবং সি কে একই হারে মানে কি, এই এ বি কে যে হারে দিছিল ওই এই দিচ্ছে সি কে একই হারে 4 বছরের জন্য 500 টাকা ধার দিল। যদি সে মোট 160 টাকা সুদ পায়, তবে সুদের হার কত? খেয়াল করেন। তার মানে এখানে সে এ একজন ব্যক্তি, সে দুইজন লোককে ধার দিছে। এ বি কে ধার দিছে 400 টাকা 3 বছরের জন্য। কত সুদের হারে বলা নাই, কত হারে জানি না। ওই এ ব্যক্তিটা এবার সি কে 4 বছরের জন্য 500 টাকা ধার দিছে, কত হারে জানি না। তবে প্রথম জনকে যে সুদের হারে দিছে, দ্বিতীয় জনকে সেই সুদের হারে দিছে, মানে সুদের হারটা প্রথম জন এবং দ্বিতীয় জনের সাথে সেম। যদি সে মানে এই এ মোট 160 টাকা সুদ পায়, তার মানে 160 টাকার মধ্যে কয়টা সুদ আছে? 2টা সুদ। এই বি কে যে টাকাটা দিছে তার সুদ আছে, আবার সি কে যে টাকাটা দিছে তার সুদ আছে। হ্যাঁ, তবে সুদের হার কত? মানে সুদের হার ওই আর এর মানটা বের করতে বলছে। তার মানে 160 টাকার মধ্যে কয়টা সুদ আছে? 2টা সুদ। তাই আমরা লিখবো I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 160। এটুকু বুঝছেন কিনা? I1 প্লাস I2 ইকুয়াল টু 160। এখন I মানে কি? I মানে হচ্ছে NPR বাই 100। তাহলে I1 এর পরিবর্তে কি NPR বাই 100 লিখবেন? না, লিখবেন। তাহলে I1 মানে কি? I1 মানে হচ্ছে যে বি কে 400 টাকা দিয়ে যে সুদটা পাইছে সেটা। তাহলে এই ক্ষেত্রে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে এন এর মান 3 গুণ পি কত? পি হচ্ছে 400 গুণ আর কত? আর তো বের করতে হবে, তাহলে আরটা রেখে দেন, নিচে কত? 100। খুবই সিম্পল। প্লাস এই I2 মানে কি? I2 মানে এনপিআর বাই 100। এই I2 মানে এই যে সি কে যে টাকাটা ধার দিছে ওইটার সুদ। তাহলে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 4 বছর ইনটু পি কত? পি হচ্ছে 500 টাকা ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? এই যে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট আর সুদের হার আর, ওইটা আরই রেখে দেন, নিচে কত? 100 ইজ ইকুয়াল টু 160। খুবই সিম্পল। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা দিয়ে এই দুইটা ক্যান্সেল। দেখেন 3 4 12, তার সাথে আর, তাহলে 12 আর, 4 5 20 আর, তাহলে এটা হচ্ছে 12 আর, এটা 20 আর, তাহলে 12 আর এর মাঝখানে যোগ, তাহলে 12 আর 20 আর যোগ করলে হয় 32 আর ইজ ইকুয়াল টু 160। তাহলে আর এর মান বের করবেন, তাহলে আর রেখে দেন, আর এই 32 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 160 ডিভাইডেড বাই 32। 2 দিয়ে কাটেন আগে, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 16 বার, 2 দিয়ে এটা যাবে 80 দুগুণ 160, এই 16 দিয়ে 5 16তে 80, তার মানে 5%। কথা কি বুঝতে পারছেন? 5%। খুবই সিম্পল, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে রাখেন, খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। খুবই সিম্পল, ঠিক আছে? তো এই আমাদের র্যান্ডম প্রবলেমস এর মোট আমি দেখছি 100টার মতো সলভ হবে। হ্যাঁ, তো আমাদের 50টা হয়ে গেল, কারণ 50 পর্যন্ত গত ক্লাসে করে দিছি। 100টার মতো সলভ হবে। আমাদের আর 3টা ক্লাস লাগবে, 3টা থেকে 4টা ক্লাস লাগবে এই চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সামনে ক্লাসে সরল মুনাফা শেষ করে চক্রবৃদ্ধি মুনাফা ধরবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। তো আমি একটু বলে নিচ্ছি, এই সপ্তাহে আমি একটু আপনাদেরকে 2 দিন কম দিতে পারছি। আমি সামনের সপ্তাহে ক্লাসগুলো একটু লং করে নিব, যাতে আপনাদের এই গ্যাপটা পোষায় যায়, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।